স্মাইল লাইফ ওয়ান ড্রপ ওয়াটার দিয়ে 22টা টিউবওয়েল স্থাপন করেছে। আসলে মানুষের মাঝে ধারণা আছে এনজিও মানে বাটপার। মানুষ চাইলে কিন্তু ভালো কাজ কখনো বন্ধ করতে পারে না। আমাকে কিডন্যাপ করা হয়েছে, 45টা বাল্যবিবাহ বন্ধ করেছিলাম। এক গ্লাস বিশুদ্ধ পানি আমাদের কাছে সাধারণ হতে পারে, কিন্তু অনেকের কাছে লাক্সারি। আজকে আমাদের স্টুডিওতে এমন একজন অসাধারণ অতিথি আছেন যিনি কাজ করছেন পানি নিয়ে। উনি ফাউন্ডার এবং সেক্রেটারি স্মাইল ইন লাইফ অর্গানাইজেশনে। দারুণ একটি সংস্থা উনি তৈরি করেছেন শুধুমাত্র আমাদের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের জন্য। ওনাদের কাছে নিয়ে গিয়েছেন বিশুদ্ধ পানি, যেখানে মানুষ আক্রান্ত বিষাক্ত আর্সেনিকে। চলুন কথা না বাড়িয়ে সেই মহান ব্যক্তির সাথে কথা বলি এবং পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ বাপ্পি ভাইয়া। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আপু। জি, আপনাকেও ধন্যবাদ এবং নেক্সট জেন শোকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আপনি অসাধারণ মানুষ এবং আপনাকে আমাদের স্টুডিওতে নিয়ে আসতে পেরে আমরা সত্যি গর্বিত। আপনার কাজ সমাজে ইম্প্যাক্ট ফেলছে খুব দারুণভাবে এবং আপনার স্মাইল ইন লাইফ গল্পটা একটু শুনি, কিভাবে শুরু হলো, কিভাবে এই ইন্সপাইরেশনাল কাজ করতে আপনি আগ্রহী হলেন এবং কোন বয়স থেকে? থ্যাংক ইউ সো মাচ ডালিয়া আপু, আপনি খুব চমৎকার বলেন। একটু বলি, আসলে আমাদের শুরুটা 2007 সাল থেকে। আমাদের অঞ্চল কুষ্টিয়ার মিরপুরে বেশ কিছু জায়গাতে প্রচণ্ড আর্সেনিক এবং আয়রন যুক্ত পানিটা একটা পাত্রে রাখলে লাল হয়ে যায়। তো এই পানিগুলো মানুষ খেতে পারে না। তো আমরা আসলে শুরুর দিকে বিভিন্ন সময়ে বাল্যবিবাহ, শিশুদের উপরে নির্যাতন, তামাক, মাদক এটসেট্রা নিয়ে কাজ করতাম, কিন্তু করতে গিয়ে দেখে মনে হয়েছে এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, কিন্তু তবুও মনে হয়েছে যে একটা মানুষের পিপাসা মেটানো, তৃষ্ণা মেটানো, এর থেকে ভালো কাজ খুব কমই হতে পারে। তো যার কারণে আমরা পানিটা নিয়ে কাজটা ব্যাপকভাবে শুরু করতে পারি। ওই অঞ্চলে যখন মানুষের আর্সেনিক এবং পানি নিয়ে সমস্যা ছিল, তখন আমাদের মনে হয়েছে আমরা এই টিউবওয়েলগুলো স্থাপন করি। আমি একটু বলে রাখতে চাই, একটু মনে হয় মানুষের জানা প্রয়োজন, গ্রাম অঞ্চলে মানুষের সব থেকে বড় সমস্যা, একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে রমজান মাসে বা রাত্রে চাইলেই কিন্তু যেতে পারে না। অনেক সময় দরজার লক থাকে, অনেক সময় গেট লক থাকে। তো একটা খুব প্রান্তিক বিধবা মহিলা পানি আনার জন্য আরেকটা বাড়িতে চাইলেও যেতে পারে না, খুব সমস্যা হয়। দেখা যাচ্ছে যে সে ইফতারি করবে বা সেহরির সময় পানি প্রয়োজন, পাচ্ছে না। মানুষটা অনেক কষ্ট করে, সঠিকভাবে উজু করতে পারে না, বিভিন্ন সময়ে তার কষ্ট হয়। তো এই জায়গাগুলো সিলেকশন করে আমাদের ভলেন্টিয়াররা এরকম বিধবা মাদেরকে খুঁজে বের করে চমৎকার শেড সহ সুন্দর সুন্দর টিউবওয়েল স্থাপন করে দেয়। মানুষ এইখান থেকে, মায়েরা তাদের জীবন, একটা পরিবারে 10 থেকে 15 জন ব্যক্তিও কিন্তু আছে এবং 2-3টা পরিবার কিন্তু এইখান থেকে পানিটা গ্রহণ করে। তো খুব চমৎকারভাবে মায়েরা এই টিউবওয়েল থেকে পানিটা নিচ্ছে এবং তাদের জীবনে একটা বড় পরিবর্তন ঘটেছে এই আমাদের ওয়ান ড্রপ ওয়াটারের আপনার বিশুদ্ধ পানির টিউবওয়েলগুলি। জি, আপনি যেটা বলছিলেন আয়রন যুক্ত পানি কিভাবে পরীক্ষা করা যায় বা কিভাবে বুঝবো আয়রন যুক্ত বা আর্সেনিক আছে পানিতে, কিভাবে সেটা পরীক্ষা করে দেখা যায়, বিশেষ করে সাধারণ মানুষ যারা পান করে? আসলে গ্রামের মানুষ তো ওভাবে বুঝতে চায় না বা তাদের মাঝে ওই ধরনের কোনো কিছু নেই, সচেতন খুব কম ছিল। ইদানিং তো বিভিন্নভাবে সচেতন হচ্ছে। এছাড়াও আমরা স্বাস্থ্য প্রকৌশল থেকে একটা জরিপ করেছিলাম এবং আমরাও করেছিলাম, তারাও আমাদেরকে একটা তালিকা দিয়েছিল। কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণে আর্সেনিক, ওই জায়গাগুলোতে আমরা বেশি কাজ করেছিলাম। প্লাস যখন টিউবওয়েলটা স্থাপন করা হয়, পানিটা রাখলেই বোঝা যায় যে কোনটাতে আপনার হচ্ছে আয়রন আছে বা আর্সেনিক আছে। আর আর্সেনিক তো এক ধরনের রোগ, শরীরে এটা হলে একটা গুটি গুটি ফোঁটার মতো হয়, মানুষের শরীরে বোঝা যায় আর কি। তো এই জায়গাগুলো থেকেই আমরা এই জিনিসগুলো জানতে পেরেছি। এটা না বললেও নয়, আর্সেনিক আক্রান্ত ব্যক্তির স্কিন ডিজিজ হয়, লিভার ড্যামেজ হয়, ক্যান্সারও হতে
হতে পারে, এবং যার স্কিন সমস্যা হয় 9 থেকে 13 বছর পর্যন্ত এই লিমিট পর্যন্ত থাকতে পারে যদি হচ্ছে যে চিকিৎসা না করা হয়। তো আমরা যেটা নিয়ে একটু কনসার্ন সেটা হচ্ছে মানুষ যারা আর্সেনিক যুক্ত পানি খেয়ে ফেলেছে ওদেরকে আপনারা কিভাবে আপনাদের সেবায় আওতায় আনছেন? আচ্ছা, যারা আসলে পানিটা খেয়েছে বা যাদের এই রোগটা হয়েছে, আমরা উৎসাহিত করি যে উৎসাহ প্রদান করি যে যেন অবশ্যই তারা এটা সঠিকভাবে ট্রিটমেন্ট নেয়। কিন্তু আমরা মেইন ফোকাসটা দিই যার পানির, সুপ্রিয় পানির বা বিশুদ্ধ পানির কোনোই ব্যবস্থা নেই তাকে একটা ব্যবস্থা করে দিতে। আমি একটা মেসেজ দিয়ে রাখতে চাই, আমাদের অঞ্চলে তো কুষ্টিয়াতে, মিরপুরে এবং দৌলতপুরে প্রচুর তামাক উৎপাদন হয়। তো এই তামাকগুলো উৎপাদন হয় মাঠে, ওখানে অনেকগুলো কোম্পানি অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছে। তো কৃষকরা যখন ধান খেতে বা মাঠের মধ্যে যায় তখন তাদের হাতে কীটনাশক দেওয়ার পরে বা মাঠের মধ্যে কীটনাশক দেওয়ার পরে তাদের কিন্তু কোনো জায়গা থাকে না যে দুপুরে খাবার খাবে, হাতটা কোথায় থেকে ধুবে বা কোথায় সে ক্লিন হবে, পরিষ্কার হবে, সেই জায়গাগুলো থাকে না। তখন তাকে মাঠ থেকে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে আসতে হয়, তো তার জন্য খুব কষ্ট হয়। তো এরকম জায়গাগুলো সিলেক্ট করে আমরা টিউবওয়েল স্থাপন করেছি এবং এই জায়গাগুলোতে ক্লিন বক্স নামে একটা করে বক্স স্থাপন করেছিলাম, যেন এই বক্সে সাবান থাকতো এবং ইয়ে থাকতো, ওরা যেন হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে আবার যেন তারা খাবারটা খেতে পারে। এই কাজটাও আমরা কিন্তু খুব চমৎকার ভাবে করেছিলাম। আরেকটা ব্যাপার বলি, এটা আসলে আমার মনে হয়েছে বলা দরকার। আমাদের মিরপুর থানার ঠিক সামনে অনেক মানুষ বিভিন্ন সময়ে কিন্তু তারা থানাতে আসে, তাদের পানির ওইরকম কোনো ব্যবস্থা ছিল না। এখন তো মডেল থানা হয়েছে, ছিল না। আমরা ঠিক থানার সামনে একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছি। ওখানে অনেকগুলো মানুষ বিভিন্ন কাজে যখন যায় তখন ওই টিউবওয়েলটা থেকেই কিন্তু পানিটা গ্রহণ করতেছে। চমৎকার চমৎকার কাজ করছেন আপনারা। এবং আমাদের বিশেষ করে আমার জানতে ইচ্ছে করে এই পর্যন্ত আপনারা কয়টা টিউবওয়েল স্থাপন করেছেন? আচ্ছা, খুব চমৎকার প্রশ্ন। আমরা এবং ফুডস্টেপ মিলে আমরা যৌথভাবে কুষ্টিয়াতে আমরা 545টা টিউবওয়েল স্থাপন করেছি। অনেক, 545। হ্যাঁ, অনেকগুলো। প্লাস ইসমাইল লাইফ নিজস্বভাবে একদমই তার একান্তভাবে ওয়ান ড্রপ ওয়াটার দিয়ে 22টা টিউবওয়েল স্থাপন করেছে, যেটা চলমান আছে। যৌথভাবে আমরা 540টা করেছি এবং ব্যক্তিগতভাবে আমরা 22টা স্থাপন করেছি। 22টা কিন্তু 2026 সালে। আচ্ছা, আপনি যখন প্রথম ফিল্ডে নামলেন অভিজ্ঞতাটা কি ছিল? এটা একটু কঠিন প্রশ্ন, কারণ আমরা যখন কাজটা শুরু করি আমাদের কাজটা বন্ধ করার জন্য একটা শ্রেণী একদম উঠে পড়ে লেগেছিল। আমাকে কিডন্যাপ করা হয়েছে, বিভিন্নভাবে নিউজ করা হয়েছে। কিভাবে আপনি সারভাইভ করলেন? আসলে যখন এই জায়গাগুলোতে কিছু কিছু মানুষ আছে গ্রামের মোড়ল টাইপের, তারা কখনোই এই ভালো কাজগুলো পছন্দ করে না। কারণ আমরা যখন 2007 সালে কাজটা শুরু করি তখন আমাদের একটা ইয়াং জেনারেশন, একটা চমৎকার গ্রুপ তৈরি হয়। ডেইলি স্টার থেকে শুরু করে সবাই আমাদের নিয়ে অনেক লেখালেখি, পজিটিভ লেখালেখি করেছিল। বয়স কেমন হবে? হ্যাঁ, তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, 9-এ পড়ি। আচ্ছা, দিব আর কি। ওই সময় থেকেই শুরু করি। ডেইলি স্টার তখন একটা নিউজ করেছিল বাপ্পিস ফাইট ফর হিউম্যান রাইটস, সেই শুরুতে তখন 45টা বাল্যবিবাহ বন্ধ করেছিলাম। তো তখন মানুষের মাঝে একটা চমৎকার, মানে আপনি ক্লাস 9-এ থাকতে 45টা আমাদের একটা জি আমাদের একটা ইউনিট ছিল, আমরা ভলান্টিয়ার গ্রুপ ছিলাম। কয়জন ছিল সেখানে? আমরা 90 জন ছিলাম টোটাল। সবাই স্কুলে? হ্যাঁ, স্কুলে আমাদের 30 জনের একটা গ্রুপ ছিল, আর বাকি 2টা সেকশন দিয়ে আমাদের টোটাল 90 জন ছিলাম। আমরা বন্ধটা করেছিলাম। তখন থেকেই এলাকাতে একটা আলোড়ন সৃষ্টি ছিল। পরবর্তীতে যখন আমার উপরে এই ঝামেলাগুলো তৈরি হয়, কেন এটা বন্ধ করতেছে, ছোট মানুষ, ছোট থাকলে বাচ্চাদেরকে বিয়ে যদি না দিই তাহলে কেমন হলো, বড় হলে কি হবে, মানুষের মাঝে এই ধারণাটা থাকতো। তো তখন থেকেই এই ঝামেলাগুলো শুরু হলো। পরবর্তীতে কুষ্টিয়াতে আমি চলে আসি শহরে, আমি তো গ্রামে থাকি। শহরে আসার পরে বড় হই, পড়াশোনা শেষ করি, এরপরে তো ঢাকাতে এসে চাকরি করি। আর আচ্ছা, আপনি সংস্থা চালানোর পাশাপাশি আপনি চাকরিও করেন, কিভাবে ব্যালেন্স করেন? মানে কোন দিকে আপনার ফোকাসটা বেশি? এটা আসলে খুব কঠিন প্রশ্ন, তবু একটু বলি। মানুষ চাইলে কিন্তু ভালো কাজ কখনো বন্ধ করতে পারে না, শুধু সঠিক ইচ্ছা
এবং দায়বদ্ধতা প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে আমি দুনিয়া থেকে চলে যাব, পৃথিবীতে কি রেখে যাচ্ছি। তো যার কারণে আমি পেনস্টন এডুকেশন গ্রুপ নামে একটা প্রতিষ্ঠানে জব করছি। এর পাশাপাশি আমি আমার কাজটা বন্ধ করিনি। আমি ঈদের মধ্যে বাড়িতে গেলেও আপনি দেখবেন ঈদের মধ্যে আমার পেজে দেওয়া আছে, আমি ঈদের দিন নামাজ পড়েই টিউবওয়েলগুলো দেখতে গিয়েছি যে কতটা ওরা ব্যবহার করতেছে, কেমন করে ব্যবহার করতেছে। এবং মানে যখনই সময় পাই, রাত্রে বা কাজ শেষ করে, অফিস শেষ করে যতটুকু সময় পাই এইখানে কাজগুলো করি। এছাড়াও ওখানে শিশির আছে, বিপ্লব আছে, আরো সৈকত আছে, হ্যাঁ ওরা আছে, ওরা চমৎকার ভাবে কাজগুলো করে। আমি চেষ্টা করি একটু ওদেরকে সাপোর্ট দিতে। আপনি অনেক অনেক মানুষের দোয়া পাচ্ছেন এবং আপনার জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের নেক্সট জেনারেশন ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আর এই যে বিশুদ্ধ, আপনি অন্যান্য কাজও তো করেন আপনার সংস্থার মাধ্যমে, আপনি ফুড নিয়ে কাজ করলেন, ইফতার প্রজেক্ট ছিল এবং মেডিকেল নিয়েও কাজ করেছেন, কিন্তু বিশুদ্ধ পানিটাকে আপনি, আবার একই প্রশ্ন, কেন আপনি বেছে নিলেন যে এটা মূল ফোকাস পয়েন্ট? আসলে ব্যাপারটা কি, মানে পানিটা আসলে মানুষের জীবনে একটা বড় অংশ। অন্যান্য কাজগুলো আসলে মানে আমি যেমন ইফতারি নিয়ে কাজ করেছি, ইফতারি একটা মানুষকে একবার দিলাম, এটা শেষ হয়ে গেল। বা আমি একটা খাবার, এক মাসের একটা খাবার একটা ফ্যামিলিকে দিলাম, এটা শেষ হয়ে গেল। কিন্তু একটা টিউবওয়েল বা একটা ওয়াটার পাম্প, যখন আমি একটা কৃষককে মাঠের মধ্যে টিউবওয়েলটা স্থাপন করে দিচ্ছি, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। ওরা নিজেরা কিন্তু, কৃষকরা আন্তরিকতার সাথে ধাপা এবং টিউবওয়েলের যে বাকেটগুলো আছে নিজেরাই চেঞ্জ করতেছে। আমরা শুধুমাত্র সেট করে কমপ্লিট একটা সেটআপ দিয়ে যাচ্ছি, ওরা কিন্তু কন্টিনিউ রেখে দিচ্ছে। 2018 সাল থেকে আমরা বিশেষ করে পানি নিয়ে কাজটা শুরু করি, এখনো চলমান আছে, কিন্তু এই টিউবওয়েলগুলো এখনো আছে, চমৎকার ভাবে ব্যবহার হচ্ছে। আপনি এত বছর ধরে আপনার ফিল্ড ওয়ার্কে এত এক্সপেরিয়েন্স, আপনার কি মনে হয়েছে ওখানকার মানুষ আর্সেনিক এর ডেঞ্জার ব্যাপারে অ্যাওয়্যার? ওরা সচেতন? ওরা জানে এটার আর্সেনিক আক্রান্ত হলে ওদের কি হতে পারে? না, আমার কাছে মনে হয়েছে এখনো ওভাবে সচেতন না। মানুষ এখন আধুনিকতার যুগের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু তবুও আমার কাছে মনে হয়েছে ওভাবে সচেতন না। কিন্তু কিছু জায়গা আছে যেই জায়গাতে মানুষের পানিটা প্রয়োজন, এই জায়গাগুলোতে আমরা বেশি কাজ করি। যেখানে আর্সেনিক আছে বা আয়রন আছে, যখন আমরা টিউবওয়েলটা স্থাপন করি, করার পরে পানিটা যদি ভালো না হয়, তখন নিচের পাইপটার আমরা ব্যবহার করি না। পরবর্তীতে পাশে আর একটা সেট পাইপ দিয়ে নতুন করে সেট আপ করে আমরা ওদের আবার নতুন টিউবওয়েল দিই। আমরা প্রায় শুনি যে পানির স্তর খুব নিচে চলে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি কেমন চ্যালেঞ্জ ফেস করেন? দারুণ একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি একটু বলে রাখি, কুষ্টিয়ার অঞ্চলটা শুষ্ক মৌসুমী অঞ্চল। এখানে কিন্তু 3টা মৌসুমে ধান বা কৃষি উৎপাদন হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা সময় পানির স্তরটা একদম নিচে চলে যায়। তো যখন নিচে চলে যায়, যে সকল মানুষ পারে না, পাইপটা খুব কম দেয়, তাদের পানিটা কিন্তু আর উঠে না। ওই দুপুরবেলা কখনোই কোনো টিউবওয়েলে পানি থাকে না। যখন দুপুরবেলা পানি থাকে না, তখন কিন্তু মানুষের খুব কষ্ট হয়। কিন্তু আমরা যেটা করি, আমরা একদম পানির সঠিক লেয়ার এবং স্তরটা নির্ধারণ করে টিউবওয়েলটা স্থাপন করি, যেন মানুষ শুষ্ক মৌসুমেও সঠিক পানিটা পায়। আপনারা এত বড় একটা সংগঠন চালাচ্ছেন, সংগঠন না, এনজিও সংস্থা, এবং সংগঠন থেকেই তো সংস্থা, তাই না? একদম একদম। হ্যাঁ, তো কিভাবে আপনারা ফান্ড ক্রিয়েট করেন? শুরুর দিকেই বা যায়, মানে কিভাবে আপনারা ফান্ডগুলো কালেক্ট করেন? এতগুলো টিউবওয়েল আপনারা বসিয়ে ফেলেছেন এবং বিশুদ্ধ পানি বিতরণ হচ্ছে, তারপরে আপনারা বস্ত্র বিতরণ করেন, খাদ্য থেকে শুরু করে সবকিছু একটু আমাদেরকে শেয়ার করেন। আসলে মানুষের মাঝে ধারণা আছে এনজিও মানে বাটপার। মানুষের মাঝে ধারণা আছে এনজিও মানে বিদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়ে আসে, 2 টাকার কাজ করে, 5 টাকা তারা গাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনে ব্যয় করে। এটা আছে,
কিন্তু সবাই না। এবং সাধারণ মানুষের মাঝে আরেকটা ধারণা আছে, এনজিও মানেই কিস্তির টাকা উঠানো, কিস্তি দেবে, টাকা দেবে, এইরকম টাইপ। কিন্তু আসলে স্মাইল লাইফ ওই টাইপের অর্গানাইজেশন না। স্মাইল লাইফ একদম প্রান্তিক মানুষের সংগঠন। আমি এমন অনেক মানুষ আছে যাদেরকে চিনি না, যারা আমাদের কাজটা দেখে সরাসরি আমাদেরকে টাকা পাঠিয়ে দেয়। প্লাস হচ্ছে আমরা যেমন অনেক মানুষ আছে একটা টিউবওয়েল স্থাপন করতে তারা বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো টাকা নেয়, আমরা কিন্তু যেটা ন্যায্য একদম সঠিক দাম সেটাই নিয়ে থাকি। এর থেকে বেশি আমরা কখনোই নিই না, কারণ আমি তো নিজে চাকরি করি, আমার ভলেন্টিয়ার যারা আছে তাদের অন্যান্য পেশা আছে। আমার এইখান থেকে বাটপারি করে টাকা ইনকাম করে মানে হারাম পথে উপার্জন করতে হবে, আমি এটা কখনো পছন্দ করি না। আমি চাই যে এটা গরিব মানুষের টাকা সঠিক জায়গাতে ব্যয় হোক এবং সুন্দর করে কাজটা হোক। একই কাজ গভর্নমেন্ট করতেছে, স্বাস্থ্য প্রকৌশলে 2000 টাকা 2500 টাকা জমা দিতে হয়, 5000 টাকা জমা দিতে হয়, তারপরে কিন্তু একটা টিউবওয়েল স্থাপন করে। বাট আমাদের ক্ষেত্রে এমনটি না। আমরা যেই টাকাটা ডোনারের থেকে নিই সেই টাকাটা 100% ইউজ করি এবং সেট থেকে শুরু করে নেম প্লেট, বাকেট, মিস্ত্রি, এভরিথিং সব কিছু কমপ্লিট করে তাকে সুন্দর মতো এটা প্রোভাইড করি এবং চমৎকার কিছু ছবি এবং যে মানুষটা দিচ্ছে জিপিএস কোড সহ তাকে এই ডোনারটাকে সবকিছু আমরা পাঠিয়ে দিই, যেন সে যে কোনো মুহূর্তে এই লোকেশন ট্র্যাক করে এটা দেখতে পারে আসলেও আছে কিনা। খুবই খুবই চমৎকার। এবং পানি শুধু তৃষ্ণা মেটায় না, পানি জীবনকেও বাঁচায়। আমি বলবো বিশ্বস্ততারও একটা প্রতীক এটা। সত্যি তাই। এবং এই যে আপনার সংগঠনের বাকি যে মেম্বার্সরা, কিভাবে আপনারা সংযুক্ত থাকেন? সবাই তো এক একটা পেশায় নিযুক্ত, কিভাবে আপনারা এখন এবং এখনো টিকে রইল সবাই একযোগে, এখনো আপনারা এক প্রাণে কাজ করে যাচ্ছেন? এখানে আসলে আপু ওরাও খুব মানবিক। অনেক সময় দেখা যায় যে একজন ভলেন্টিয়ার সবসময় কাজ করতে পারে না, ওর ব্যক্তিগত কাজ থাকে, ওকে তো আমরা কোনো কিছু পে করছি না, ও নিজ থেকে আসে। যখন ও নিজ থেকে এখানে আসে তখন ওর ভেতরে একটা দায়বদ্ধতা থাকে যে আমি একটা মানুষের জন্য কাজ করতেছি, সেবার জন্য কাজ করতেছি। আমি একটু বলে রাখি আপু, অনেক মসজিদের কবরস্থান আছে, যেই কবরস্থানে মানুষ যখন কবর খনন করে তখন তাদের উজু করার জন্য, তাদের পানি তৃষ্ণা মেটানোর জন্য মানে কোনো টিউবওয়েল থাকে না। এরকম অনেকগুলো জায়গাতে আমরা কবরস্থানে এই টিউবওয়েলগুলো স্থাপন করে দিয়েছি। এই যে মানবিক কাজ, এই যে ভালো কাজ, এটা তো লক্ষ টাকার বিনিময়েও হয় না। আমি যতই বলবো আমার প্রশংসা কম হয়ে যাবে। আপনি অনেক অনেক মহান এবং বিশাল কাজ করে ফেলেছেন। না, কখনোই না। আমি বলবো আপনিও মহান। আপনি মহান না হলে, নেক্সট জেন মহান না হলে তো আমাদের মতো একদম প্রান্তিক পর্যায়ের মানুষকে এই স্টুডিও তো ডাকতো না। এবং আপনার আগ্রহ দেখে আমরাও অনুপ্রাণিত হই, কারণ আমরা আমাদের নেক্সট জেন শোর মাধ্যমে সেই সব গল্প তুলে ধরতে চাই যেটি সমাজের জন্য সত্যিই কল্যাণকর। এবং আমরা পরের প্রশ্নে চলে যাই, প্লিজ। ভাইয়া, একজন ডিসঅ্যাডভান্টেজ মানুষের হাসি আপনার জন্য কি মানে রাখে? যখন ওরা হাসে আপনার কাছে কি ফিল হয়? আমি যখন একজন প্রান্তিক বিধবা মহিলাকে যখন টিউবওয়েলের এই বিশুদ্ধ পানিটা দিয়ে যখন তার তৃষ্ণাটা মেটে, আমার কাছে মনে হয়েছে এটা আমার পৃথিবীতে দেখা সব থেকে সুন্দর মুহূর্ত। আমি একটু বলে রাখি, এই জায়গাটা হচ্ছে আমলাতে, মিরপুরের পাশে একটা আমলা জায়গা আছে। ওই বাড়িতে আমার খুবই কষ্ট লেগেছিল। একজন মা, বিধবা মা এবং তার পাগল একটা মেয়ে। ও কথা বলতে পারে না, ও বুঝে না, শরীরে কাপড় রাখতে পারে না। ওর বাড়িতে কোনো টিউবওয়েল ছিল না আপু। আমি যখন গিয়েছি ওকে দেখে আমার এত কষ্ট লেগেছে, আমি আমার স্যালারির টাকা থেকে সঙ্গে সঙ্গে টিউবওয়েলটা স্থাপন করে দিয়েছি। অন্য বাড়িতে চলে যেত, আটকে রাখতো যেন না যেতে পারে, শিকল দিয়ে বেঁধে রাখতো, দড়ি দিয়ে বেঁধে রাখতো গাছের সঙ্গে যেন না যেতে পারে। এই মানুষটার বাড়িতে টিউবওয়েল নেই, সে কতটা কষ্ট করে অন্য বাড়িতে যেয়ে তার গোসলটা করতো। যখন এটা বসিয়ে দিয়েছি, ওই মা যখন চমৎকার একটা তার মেয়েকে নিয়ে হাসিটা দিয়েছিল, আমার পৃথিবীতে সব থেকে ভালো কাজ মনে হয়েছিল এটা। আপনার কথা শুনে আমার যেটা মনে হয়, আমাদের পৃথিবীর 4 ভাগে 3 ভাগ পানি, কিন্তু আমরা তাও পানির অভাবে ভুগি। আসলে পানিটাকে আমরা খুব
মানে অপ্রয়োজনীয়ভাবে মানে তার সঠিক ব্যবহারটা আমরা করি না। আমাদের এখানে যেমন জিকে ক্যানেল আছে, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প আছে। যখন মানুষের পানি প্রয়োজন হয় তখন এই পানিটা ছাড়া হয় না, যখন প্রয়োজন হয় না তখন পানিটা ছেড়ে দেয়, পুরো অঞ্চলটা ডুবে যায়। প্লাস হচ্ছে মানুষের ধানটাও নষ্ট হয়ে যায়, কিন্তু যখন প্রয়োজন তখন আমরা পাই না। ড্রেনের পানি বিভিন্নভাবে অপচয় করি আমরা। রুমের মধ্যে বা হাত ধুচ্ছি, পানিটা ছেড়ে দিয়ে পুরোটা সময় জুড়ে হাত ধুই। উজু করতেছি, পুরোটা সময় জুড়ে পানিটা ছেড়ে উজু করি, কিন্তু একটা সময় বন্ধ করে, অন করে, অফ করে আবার কিন্তু একটু সচেতন হয়েও কিন্তু ব্যবহার করা যায়। আমরা তো এটা করি না। এই সচেতনতাটা আমাদের বৃদ্ধি করতে হবে, প্লাস মানুষের মাঝে তৈরি করতে হবে যে এই পানিটা নষ্ট না করি। জি, কখন মনে হয়েছে যে আপনি এই সংস্থাটা চালানোর পরে এবং অনেক অনেক প্রান্তিক মানুষদের সমস্যার সমাধান করার পরে যে যে আপনি এই কাজ করার পরে মনে হয়েছে যে এই কাজটা ওয়ার্থ ইট? আসলে আপনি খুব ভালো বলেন আপু, কিন্তু আমার কাছে মনে হয়েছে শেষ হয়নি এই লড়াইটা, এখনো আমাদেরকে লড়াই করে যেতে হবে। আমি তো গ্রাম থেকে এখন ঢাকাতে থাকি, ঢাকাতে তো দেখতে পাই মানুষের কতটা কষ্ট সঠিক পানির জন্য, বিশুদ্ধ পানির জন্য। আর গ্রামে তো এটা আছেই। আমরা ঢাকাতে খুব চাইলেই 20 টাকা দিয়ে একটা পানি কিনে খেতে পারি, কিন্তু গ্রামে এটা সহজ না। মানুষের সঠিক পানির নিশ্চয়তা এটা আমাদের সকলকে দিতে হবে, এবং শুধু আমার জায়গা না, প্রত্যেকটা জায়গাতে থেকেই এই পরিবর্তনটা আনতে হবে। আর শুধু আমি বলবো কুষ্টিয়া মিরপুর কেন, যারা এই অনুষ্ঠানটা দেখতেছে সবাইকেই তার স্ব স্থান থেকে চেঞ্জ হওয়া দরকার, এবং মানুষের কল্যাণে পানির জন্য কাজ করা দরকার, এবং বিশুদ্ধ পানির জন্য কাজ করা দরকার। আর বাংলাদেশের এই তরুণ সমাজ যদি এগিয়ে আসে, যেমন আপনি এসেছেন, নেক্সট জেন এসেছে, তো তরুণ সমাজ যদি এভাবে এগিয়ে আসে, আমি বিশ্বাস করি একটা সময় এই দেশ পরিবর্তন আসবে এবং আসবে। অবশ্যই আসবে, আমি সেটা বিশ্বাস করি। আমি আপনার কথাগুলো শুনে অবাক হই, যে অবাক শুধু হই না, এবং এটা আমার উপলব্ধিও যে আমি একজন ট্রু লিডারের সাথে কথা বলছি। এবং ট্রু লিডার বলতে যেটা আমরা বুঝি, যে যিনি সমস্যা চিহ্নিত করে এবং সেটা হচ্ছে সমাধান বের করেন। আপনি খুব সুন্দর এবং চমৎকার সমাধান বের করেছেন প্রান্তিক মানুষদের জন্য। শুধুমাত্র প্রান্তিক মানুষ নয়, আপনি শহরের মানুষদের জন্য চিন্তা করেন, ওদের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। এবং আমরা একদম শেষের চলে আসছি অনুষ্ঠানে। শেষ প্রশ্ন আপনার জন্য, সেটা হচ্ছে আপনার ফিউচার ড্রিম কি স্মাইল ইন লাইফ নিয়ে? আর আপনার নিজস্ব কোনো স্বপ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আসলে আমি তো এখন চাকরি করছি, চাকরিটাকেই প্রায়োরিটি দিতে চাই। প্লাস আমি যেন আমার কাজটা বন্ধ না হয়, এবং আমি যদি ব্যস্ত হয়ে পড়ি যেন অন্যান্য যারা আছে, নতুন জেনারেশন যারা আছে, বা আমাদের ওখানে যে সকল তরুণ যারা আছে, তারা যেন এই কাজটা অব্যাহত রাখে, এবং এটা যেন কখনোই বন্ধ না হয়। আমি না পারলেও ওরা যেন কন্টিনিউ কাজটা করে যেতে পারে, এবং মানুষের এই তৃষ্ণাটা মেটাতে পারে, এক ফোঁটা পানি যেন তারা দিতে পারে। প্রত্যেকটা মানুষ যেন কষ্ট না পায়, প্রত্যেকটা মানুষ যেন সঠিক পানিটা পায় এবং বিশুদ্ধ পানিটা পায়, যেন তাদের মাঝে এই কষ্টটা না থাকে, পানির কষ্টটা না থাকে। আপনি যে কথাটি বললেন যে আপনি না থাকার পরেও আপনার যে টিমমেটরা এবং পরবর্তী যে জেনারেশনরা আসবে তারাও যেন এই দায়িত্বটা কাঁধে তুলে নেয়। সত্যি আপনি ট্রু একজন সুপার লিডার। থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য, ব্যস্ততার মাঝখানেও সময় দেওয়ার জন্য। আপনি আমাদের নেক্সট জেন ভিউয়ার্সদের জন্য কিছু বলেন। নেক্সট জেন শোকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর এটা একটা চমৎকার শো, এটা আমার কাছে মনে হয়েছে, এবং আপনাদের সব থেকে মূল ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, আপনারা খুব প্রান্তিক পর্যায়ের, তৃণমূল পর্যায়ের মানুষকে সিলেকশন করেন এবং তাদেরকে ইনভাইট করেন, যেটা অনেকেই করে না। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষকে তুলে ধরছেন, এবং চমৎকার কিছু আইডিয়া এখানে সাধারণ মানুষ জানতে পারছে, এবং
এটা ছড়িয়ে যাচ্ছে, একটা সময় এটা আরো ভালো পজিশনে চলে যাবে। এবং আমি বলবো যে আরো অন্যান্য যারা আছে সবারই উচিত নেক্সট জেন শোকে সহযোগিতা করা, এবং এটা যেন আরো বেশি বেশি কন্টিনিউ চলমান প্রক্রিয়াতে থাকে, সেই ব্যাপারগুলো কর্তৃপক্ষকে দেখা। আপনাকে এবং নেক্সট জেন শোকে অনেক ধন্যবাদ। আমি তাদের সফলতা কামনা করি এবং এটা কন্টিনিউ থাক এবং ভালো থাকুক, আরো বেশি বেশি কাজ করার সুযোগ আপনাদের হয়ে উঠুক। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আজকে আমাদের শো? দেখলেন তো, স্মাইল ইন লাইফ সবার লাইফ বদলে দিয়েছে, এবং অনেকের যে মূল সমস্যা, আমাদের প্রান্তিক মানুষদের, অনেক মানুষ আজকে জীবন বদলে গেছে এই আমাদের মোহাম্মদ বাপ্পি ভাইয়ের হাত ধরে, এবং ওনার সফলতার কামনা করি। আজকে আমাদের এই শো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রতিটা কমেন্টস আমাদের জন্য অনুপ্রেরণার। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডালিয়া আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।